হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। লাস্ট ক্লাসে বেসিক্যালি আমরা ফান্ডামেন্টাল রাইটস তোমাদের স্টার্ট করেছিলাম, অর্থাৎ মৌলিক অধিকারগুলো কি রয়েছে সে সম্পর্কে আমরা কিন্তু ক্লাস স্টার্ট করেছিলাম। তো মৌলিক অধিকারগুলোর সেখানে আমরা আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 কিন্তু আলোচনা করেছি, তাই না? এবং বাকি যে পার্টগুলো রয়ে গেছে ফান্ডামেন্টাল রাইটস এর, সেটা আমরা আলোচনা করব। তো সেই ফান্ডামেন্টাল রাইটস কে কিন্তু আমি বেশ কিছু ভাগে ভাগ করেছিলাম, তাই না? কি জন্য ভাগ করেছিলাম? কারণ আমাদের যাতে পড়তে সুবিধা হয়। ঠিক একইভাবে যদি ফার্স্ট পার্টটা বলি, যেহেতু আর্টিকেল 12 আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর্টিকেল 13 আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই না? এবার আমরা নেক্সট যেটা পার্ট রেখেছিলাম আর্টিকেল 14 টু আর্টিকেল 18 পর্যন্ত, এই এগুলোকে কি বলেছিলাম? রাইট টু রাইট টু ইকুয়ালিটি, তাই না? সো রাইট টু ইকুয়ালিটি সম্পর্কে এই যে 14 থেকে 18 পর্যন্ত যে চারটা আর্টিকেল রয়েছে, সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো ক্লাস স্টার্টের পূর্বেই আবার তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে, এখানে তোমরা দেখতেই পারো সমস্ত কিছু ডিটেলস রয়েছে। তার পাশাপাশি এখানে যে সুপার 30 ব্যাচ সম্পর্কে আমাদের একটা ভিডিওস অলরেডি ইউটিউবের মধ্যে রয়েছে। যারা আমাদের ব্যাচ সম্পর্কে ডিটেলস জানতে চাও, আমরা কিভাবে তোমাদেরকে পড়াবো, কি কি ফ্যাসিলিটিস তোমাদেরকে প্রোভাইড করব, আমাদের ফ্যাকাল্টিস কারা কারা রয়েছেন, সব সম্পর্কেই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সো যারা ভিডিওটা দেখোনি বা যাদের মনে এই কোশ্চেনটা আসছে যে তোমরা আমাদেরই কোর্স সেটা কেন পারচেজ করবে, তাদেরকে আমি সাজেস্ট করব যে অবশ্যই এই যে ভিডিওটা রয়েছে এটা অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো চলো ব্যাক টু দ্য ক্লাস। আমরা যেমনটা আজকে বললাম যে আলোচনা করব কি, রাইট টু ইকুয়ালিটি সম্পর্কে, অর্থাৎ সাম্যের অধিকার, আর্টিকেল 14 টু 18 সেই সম্পর্কে আলোচনা করব। তো একটা কুইক আমি রিক্যাপ করিয়ে দিই যে লাস্ট ক্লাসে আমরা কি সম্পর্কে আলোচনা করেছিলাম। লাস্ট ক্লাস যদি বলে থাকি তোমাদেরকে, যেমনটা অলরেডি আমি বললাম যে আর্টিকেল 12 সম্পর্কে আলোচনা করেছিলাম। আর্টিকেল 12, তো আর্টিকেল 12 এর আগে তোমাদেরকে আরেকবার বলে রাখি যে ফান্ডামেন্টাল রাইট জিনিসটা কি। তো ফান্ডামেন্টাল রাইট হলো সেই সমস্ত অধিকার যেগুলো আমাদের কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত মেনশন রয়েছে, যেগুলো ভায়োলেট হয়ে গেলে আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি বা ডাইরেক্ট হাই কোর্টে যেতে পারি। কোন নম্বর আর্টিকেল? আর্টিকেল 32 অনুযায়ী আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি, বা আর্টিকেল 226 226 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা ডাইরেক্ট হাই কোর্টে যেতে পারি। এই ধরনের যে রাইটস গুলো আমাদের পার্ট 3 তে কনস্টিটিউশনে মেনশন রয়েছে, সেগুলোই আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস গুলোকে আমরা বেসিক্যালি 6টা ভাগে ভাগ করেছিলাম পড়ার জন্য, পড়ার সুবিধার্থে। তো ফার্স্ট যেটা ছিল, তো পার্ট বাদে সিঙ্গেল আর্টিকেল ছিল আর্টিকেল 12। আর্টিকেল 12 কি সম্পর্কে ছিল? যে ডেফিনেশন অফ দ্য স্টেটের ডেফিনেশনটা কি হবে সে সম্পর্কে আর্টিকেল 12 ছিল। আর্টিকেল 13 যদি বলি, আর্টিকেল 13 এর মধ্যে কি ছিল, সেখানে কিছু প্রি কনস্টিটিউশনাল লস ছিল, পোস্ট কনস্টিটিউশনাল লস ছিল, সেটার ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনে কি ধরনের প্রভিশন দেওয়া রয়েছে সেটা আমরা দেখেছিলাম। তার পাশাপাশি আর্টিকেল 13 এ বেসিক্যালি একটা জিনিস যেটা কোশ্চেন এক্সামে এসে থাকে, যে জুডিশিয়াল রিভিউ পাওয়ারটা, সেটা কিন্তু এক্সপ্লিসিটলি আমাদের যে আর্টিকেল 13 সেটা ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? এবার যদি নেক্সট পার্ট বলি, নেক্সট পার্ট আর্টিকেল 12 টু আর্টিকেল 18, এটা কি রয়েছে? রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের অধিকার। তো সাম্য কি কি ধরনের এখানে ইকুয়ালিটির সম্পর্কে বর্ণনা রয়েছে, সেগুলো আমরা এক একটা আর্টিকেল দেখব এবং বোঝার চেষ্টা করব। তার পাশাপাশি কিছু আমরা কোশ্চেন আনসার সলভ করব এবং দেখে নেব যে এই চ্যাপ্টারটা পড়ার পরে যে ধরনের কোশ্চেন আমাদের এক্সামে আসবে সেই ধরনের কোশ্চেন গুলো কি আমরা সলভ করতে পারছি। তো চলো ফার্স্ট যে আর্টিকেল রয়েছে সেটা শুরু করি। তার আগে আরেকবার বলে দিই, তোমাদেরকে নোট ডাউন করিয়ে দিই যে এফআর, দ্যাট মিন্স আমি সংক্ষেপে লিখছি ফান্ডামেন্টাল রাইট, কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? এটা আর্টিকেল 12 টু আর্টিকেল 35, 12 থেকে 35 নম্বর পর্যন্ত আর্টিকেল গুলোতে ফান্ডামেন্টাল রাইট রয়েছে। ঠিক আছে? কত নম্বর পার্টের মধ্যে রয়েছে যদি বলি, তো এটা পার্ট 3। ঠিক আছে? 3 নম্বর পার্টে বা রোমানে যদি লিখে দিই, 3 নম্বর পার্টে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইট গুলো রয়েছে। ঠিক আছে? সো যারা নোট ডাউন করনি, এগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসে, নোট ডাউন করে নাও। ফার্স্ট আর্টিকেল যাই আমরা। ফার্স্ট আর্টিকেল কি রয়েছে? আর্টিকেল 14। সো আর্টিকেল 14 এর ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে? এখানে তো এত বড় একটা ইংলিশ আমাদের আর্টিকেলটা লেখা রয়েছে, তোমাদের কোশ্চেন এটা আসতেই পারে যে স্যার এই পুরো আর্টিকেলটা, এই আর্টিকেল 14 এর পাশাপাশি আদার্স যে সমস্ত আর্টিকেল গুলো রয়েছে সবগুলোই কি আমাদেরকে মুখস্থ করতে হবে? আনসার হলো না, তোমাদেরকে একটাও আর্টিকেল মুখস্থ করতে হবে না। তাহলে কি তোমাদেরকে বুঝতে হবে? এই আর্টিকেলের ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে, আর্টিকেল কি সম্পর্কে রয়েছে। আর এখান থেকে যেটুকুটা এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট সেটা আমি মার্ক করে দেবো, সেইটুকুটাই তোমরা নোট ডাউন করবে জাস্ট।
পুরো আর্টিকেল মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলো আর্টিকেল 14 এর যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। ইট প্রোভাইডস দ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন, ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখানে দুটো টার্ম রয়েছে, ঠিক আছে। দুটো টার্মের ক্ষেত্রে যদি দেখি কি কি টার্ম রয়েছে, যে ইকুয়ালিটি বিফোর ল, ফার্স্ট যেটা টার্ম রয়েছে ইকুয়ালিটি বিফোর ল, অ্যান্ড সেকেন্ড টার্ম রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই দুটো টার্ম যদি আমরা বুঝে নিই তাহলে আর্টিকেল 14টা বোঝা হয়ে যাবে। এখান থেকে আরেকটা জিনিস আমি এখানে মার্ক করে দিই, ইট প্রোভাইডস দ্যাট স্টেট শ্যাল নট ডিনাই, ঠিক আছে। তো এই যে আর্টিকেলটা, এটা কার সম্পর্কে রয়েছে? অবভিয়াসলি আমাদের জন্যই রয়েছে, কিন্তু স্টেট কাউকে কি ডিনাই করতে পারবে না, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আর্টিকেল 12 এর যে ডেফিনেশন অ্যাবাউট স্টেট, সেই জন্যই ওটা যে ফার্স্ট ফান্ডামেন্টাল রাইটস সেটা আর্টিকেল 12 এ দেওয়া রয়েছে, ডেফিনেশন অ্যাবাউট দ্য স্টেট। কারণ আমাদের সমস্তই ফান্ডামেন্টাল রাইট গুলোই কে এনসিওর করবে? অবভিয়াসলি আমাদের যে সুপ্রিম কোর্ট সেটা এনসিওর করবে, কিন্তু এই এমনি ওভারঅল প্রটেক্ট করার দায়িত্ব কার? স্টেটের, তাই না? কারণ স্টেট যাতে এই সমস্ত রাইট গুলো আমাদের ভায়োলেশন না করে সেটাই এখানে রয়েছে। সেই জন্যই যে স্টেটের ডেফিনেশনটা কি সেটা জানা অত্যন্ত জরুরি, যেটা আর্টিকেল 12 এর মধ্যে রয়েছে। সো এই আর্টিকেলের যে দুটো মিনিং রয়েছে সেটা আমরা বুঝবো, তার পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখবো। এখানে কি রয়েছে? স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন। এখানে যখন এনি পার্সন কথাটা মেনশন রয়েছে, সো এই আর্টিকেলটা আমাদের যে ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্য, যদিও আমরা ইন্ডিয়ান সিটিজেন না, এসআইআর এর জন্য খুব একটা বিতর্ক চলছে, ধরে নেব আমরা ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। সো যখন পার্সন টার্মটা রয়েছে, এখানে দেখতে হবে আমাদেরকে, যখন পার্সন থাকবে তার মানে এখানে ইন্ডিয়ান সিটিজেনদের কথা বলা হচ্ছে, তার পাশাপাশি কোনো ফরেনারও যদি ইন্ডিয়াতে আসে তার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, অর্থাৎ তারও এই রাইটটা কিন্তু রয়েছে। কোশ্চেন এইভাবে আসে এক্সামে, যে এমন কোন রাইটস রয়েছে শুধুমাত্র সেটা যে ইন্ডিয়ান সিটিজেন তারা এনজয় করতে পারে। সো যখন ফার্দার আর্টিকেল গুলো পড়বো, যেমন এটার আনসার কি হবে, আর্টিকেল যে 15 রয়েছে, আর্টিকেল 16 রয়েছে, এর পাশাপাশি 29 রয়েছে, আরো কিছু আরেকটা আর্টিকেল রয়েছে, সেটা কি? যখন আর্টিকেল গুলো আমি পড়াবো তখন আরো বলবো ডিটেলস, ঠিক আছে। তো আপাতত যে দুটো টার্ম আমি মার্ক করলাম এখানে, যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, সেই দুটো টার্মের মিনিং কি সেটা দেখি। তো ফার্স্টলি ইকুয়ালিটি বিফোর ল, এই টার্মটা দেখবো, এখানে আমি 1 মার্ক করলাম, ঠিক আছে, এটা 2। সো যদি ইকুয়ালিটি বিফোর ল এই দুটো টার্ম দেখি, এই ফার্স্ট ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ঠিক আছে, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, এটার মিনিং এটা। তাহলে এক্সাম্পল দিয়ে বুঝাই, যে আইনের চোখে সবাই সমান বলতে কি, আমাদের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, যে সমস্ত আইন রয়েছে, তোমাদের সিআরপিসি থেকে শুরু করে আইপিসি, সমস্ত ধরনের যে আইন কানুন গুলো রয়েছে, এটা যে কোনো নাগরিক, ধরুন আমি কোনো একটা আইন ভায়োলেট করলাম, আমার জন্য যা শাস্তি হবে, আরেকটা মানুষ যদি সেটা আইন ভঙ্গ করে, অর্থাৎ এভরি ইন্ডিয়ান সিটিজেনের জন্য, শুধু ইন্ডিয়ান সিটিজেন না, যদি কোনো ফরেনারও সেই আইনটা ভঙ্গ করে, ধরো না কোনো একটা ব্যক্তি ট্রাফিক লাইট ভঙ্গ করেছে, ঠিক আছে, ট্রাফিক লাইট জ্যাম করেছে, তার জন্য কি হবে? তার চালান আসবে, তাকে একটা ফাইন ভরতে হবে, তাই না? সেটা আমার জন্যও যা, কোনো একটা কোটিপতির জন্য কিন্তু সেম ফাইনটা, সেটা কি? ইকুয়ালিটি বিফোর ল, প্রত্যেকের আইনের চোখে সবাই সমান, ঠিক আছে। বেসিক্যালি এটার মিনিং এমনটা। এবার যদি এখান থেকে বলি, বুঝতে পারলে যে ইকুয়ালিটি বিফোর ল মিনিংটা কি বেসিক্যালি। এটা কি একটা নেগেটিভ জিনিস? কেন নেগেটিভ? যখন আমরা ইকুয়াল প্রোটেকশন অফ ল করবো তখন কিন্তু বুঝতে পারবো যে এটা কেন নেগেটিভ। তা আপাতত মনে রাখি, এটা একটা নেগেটিভ অব্লিগেশন। কেন নেগেটিভ অব্লিগেশন? আবারও বললাম আমি, যে বলছি সেটা নেগেটিভ অব্লিগেশন কেন। এই ইকুয়ালিটি বিফোর ল, এটা যদি বলা হয় যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে ইউনাইটেড কিংডম থেকে, ইউনাইটেড কিংডম থেকে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম বা ইউকে, যে ব্রিটেন থেকে এটা কিন্তু বড় করা হয়েছে। এটা আরেকটা জিনিস এখানে মাথায় রাখবো, ইংল্যান্ডের একজন ফিলোসফার ছিলেন এভি ডাইসি। এভি ডাইসি এনার একটা রুল অফ ল বলে একটা থিওরি রয়েছে, বেসিক্যালি মনে রাখতে পারো। এই রুল অফ ল যে থিওরিটা বেসিক্যালি কে দিয়েছিলেন? এভি ডাইসি, ঠিক আছে। রুল অফ ল এটা কোথা থেকে এসেছে, কে দিয়েছেন? এটা এভি ডাইসি। এটা মনে রাখবো। ইনি কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছেন ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। এবার রুল অফ ল এর মধ্যেও কিন্তু 3টে পার্ট পাবো। সেই 3টে পার্টের মধ্যে একটা পার্ট ছিল
ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, এই ইকুয়ালিটি বিফোর ল কোথা থেকে যদি বলি যে এসছে, তাহলে রুল অফ ল থেকে এসছে। ঠিক আছে, বেসিক্যালি এটা নেগেটিভ অব্লিগেশন, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এবার আইনের চোখে সবাই সমান তো দেখে নিলাম। এবার নেক্সট যেটা পার্ট, সেটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। সে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, সেকেন্ড পার্টটা দেখবো। এবার দেখো, আমরা যখন স্বাধীনতা পাই তখন কিন্তু আমাদের যে ল্যান্ড, ঠিক আছে, ল্যান্ড রিফর্মস কিন্তু আসেনি, তখন কিন্তু জমিদারি ছিল। জমিদারি অ্যাবলিশন অ্যাক্ট তখন আসেনি। ল্যান্ড সিলিং যে প্রসেস, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট কোটার বেশি জমি কারো থাকবে না, সেই জন্য কি ছিল যে সমাজে ইনইকুয়ালিটি খুব বেশি ছিল। একটা শ্রেণীর হাতে খুব বেশি পরিমাণে সম্পদ ছিল, অপর শ্রেণীর কাছে কিন্তু কোনো প্রকার সম্পদ ছিল না। এই ক্ষেত্রে ইন্ডিয়ান যে সমাজ ব্যবস্থা সেই মুহূর্তে ছিল, তখন কি ছিল যে একদিকে খুব ধনী ব্যক্তি ছিল, অপর দিকে প্রায় মহামারী চলছিল, যাদের কাছে এমন কিছু লোক ছিল যাদের কাছে খাওয়ার মতো কোনো কিছু ছিল না। তাহলে এই মতো অবস্থায় দুটো যে ব্যক্তি, ফার্স্ট যে কনসেপ্টটা দেখলাম আমরা, যে ইকুয়ালিটি বিফোর ল, একজনের কাছে তো কোনো কিছুই নেই, আরেকজনের কাছে সব রকম সুবিধা, সুখ সুবিধা রয়েছে। তাহলে দুটো ব্যক্তিকে একই প্ল্যাটফর্মে আনলে তাহলে চলবে না, একই মাপকাঠি দিয়ে তাদেরকে মাপলে কিন্তু চলবে না। সেই জন্য পরবর্তীকালে একটা কনসেপ্ট ডেভেলপ হয়, সেটা হচ্ছে কি ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। এর মাধ্যমেই আমরা যে বর্তমানে রিজার্ভেশন পলিসি দেখবো, যে গভর্নমেন্ট কি করছে, যারা লোয়ার ক্লাস রয়েছে, যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, তাদেরকে কি করছে গভর্নমেন্ট রিজার্ভেশন দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রেই হোক না কেন, তাদেরকে চাকরির ক্ষেত্রেই হোক না কেন, এই সমস্ত জিনিসে তাদেরকে গভর্নমেন্ট কি করছে, রিজার্ভেশন দিচ্ছে। রিজার্ভেশন দেওয়ার পাশাপাশি গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যে ট্রাইবেলকে আপলিফট করার জন্য বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, ওবিসিদের জন্য বিভিন্ন ধরনের, বা সমাজের ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। এটা কোন আইনের মাধ্যমে বা কোন থটের মাধ্যমে আসছে? এটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, তাই না? কিন্তু প্রথমটা দেখলাম যে দুজন ব্যক্তি কে আইনের চোখে সবাই সমান, তাদের অবস্থা যেই ধরনেরই হোক না কেন। কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল যখন আমরা দেখব, তখন যে একজন ব্যক্তি অনেকটা অ্যাডভান্স, সমাজে সব রকম সুখ সুবিধা রয়েছে, প্রচুর ধন সম্পদ রয়েছে, সেই যে ব্যক্তিটা আর সমাজের একজন একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি, দুটোকে আমরা একই মাপকাঠির মাধ্যমে মাপলে কিন্তু চলবে না। সেই জন্যই আমরা দেখব যে আমাদের বর্তমানে কি পলিসি রয়েছে, বিভিন্ন ধরনের রিজার্ভেশন পলিসি রয়েছে। এবার এই যে রিজার্ভেশন পলিসি, সেটা ইন্দ্র সাহানি জাজমেন্টের মাধ্যমে, ইন্দ্র সাহানি যে কেস ছিল 1992 এ, তো সেটা যখন আর্টিকেল 16 পড়ব, সেটা আমি তার সাথে রিলেট করে পড়াবো তোমাদেরকে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা রায় দেয়। সেটা কি? সেটা হচ্ছে কি, সেই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলে যে কোনো একটা কাস্টকে, কোনো একটা ক্যাটাগরি মানুষকে, ঠিক আছে, বা কোনো একটা সমাজকে কি বেসিসে রিজার্ভেশনটা দেওয়া হবে, ঠিক আছে, সেটার জন্য সুপ্রিম কোর্ট বেশ কিছু মাপকাঠি দিয়ে দেয়, যে সেই যে ক্যাটাগরি রয়েছে, সেই যে মানুষরা রয়েছে, তাদের স্ট্যাটাসটা কেমন রয়েছে, ঠিক আছে, তাদের ব্যাকওয়ার্ডনেসটা কেমন রয়েছে। সেই জন্য এটার নাম দিয়েছি কি, যে রিজনেবলনেস অফ দ্য ক্লাসিফিকেশন। যে ক্লাসিফিকেশনটা যে বেসিসে করা হবে, সেটার একটা রিজনেবলনেস থাকা প্রয়োজন। তো বেসিক্যালি এটা অনেক ডিটেলস হয়ে যাচ্ছে, তোমাদের এত ডিটেলস জানার প্রয়োজন নেই আপাতত। মনে রাখো, আশা করি বুঝতে পারলে যে ইকুয়ালিটি বিফোর লটা জিনিসটা কি, আর ইকুয়াল প্রোটেকশন অফ লটা কি। ঠিক আছে, তো এখানে আমরা মনে রাখবো এই যে কনসেপ্টটা ইকুয়াল প্রোটেকশন অফ ল, ঠিক আছে, এটা ইউএস এর কনসেপ্ট। বেসিক্যালি এটা একটা কি, যে পজিটিভ কনসেপ্ট। পজিটিভ পজিটিভ কনসেপ্ট কেন? কারণ বুঝতে পারলাম যে এখানে এক্সাম্পল হিসাবে মনে রাখবো রিজার্ভেশন, যে রিজার্ভেশন পলিসি রয়েছে, ঠিক আছে, সেটা এখানে এক্সাম্পল হিসেবে মাথায় রাখবো। সো আশা করি বুঝতে পারলে যে আর্টিকেল 14 এ যে দুটো টার্ম রয়েছে, যে স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, সেটা আশা করি তোমরা বুঝতে পারলে এখানে। এবার মুভ করবো আমরা নেক্সট আর্টিকেলে। নেক্সট আর্টিকেল রয়েছে আমাদের আর্টিকেল 15। কিন্তু আর্টিকেল 15 এ যাওয়ার আগে আমাদের, আর্টিকেল 14 হলো, আর্টিকেল 15 এ যাওয়ার আগে আমাদের কিছু এক্সেপশন রয়েছে আর্টিকেল 14। আর্টিকেল 14 এর মধ্যে বেশ কিছু এক্সেপশন রয়েছে, সেগুলো আমরা দেখবো। এক্সেপশন বলতে কি, যে কিছু মানুষ রয়েছে যারা আর্টিকেল 14 এর আওতায় পড়েন না, কিছু পজিশন এমন রয়েছে যারা আর্টিকেল 14 এর আওতায় পড়েন না। সেই এক্সেপশন গুলো কি, সেগুলো আমরা জেনে নেব। তো ফার্স্টলি এখানে মেনশন রয়েছে, যেমন আন্ডার আর্টিকেল ইউএ, দ্যাট মিন্স আন্ডার আর্টিকেল 361, দ্য প্রেসিডেন্ট এন্ড গভর্নর। প্রেসিডেন্ট এবং গভর্নর তোমাদেরকে যখন আমি পড়াবো তখন ডিটেলসলি বলবো সেখানে, যে প্রেসিডেন্ট এবং গভর্নর
কোনো ক্রিমিনাল অ্যাক্টের জন্য যখন তারা পজিশন হোল্ড করছেন, তখন কোনো ক্রিমিনাল অব্লিগেশনের জন্য তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। তারা যে কোনো কাউকে যদি মার্ডারও করে দেয়, সেই পোস্টে অবস্থায় থাকাকালীন তাকে কিন্তু অ্যারেস্ট করা যাবে না, অ্যারেস্ট ওয়ারেন্ট আনা যাবে না তার বিরুদ্ধে। কিন্তু যদি এমন কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড হয়, অর্থাৎ তার বিরুদ্ধে সিভিল প্রসিডিং আনা যেতে পারে। সিভিল প্রসিডিং আনার ক্ষেত্রে একটা প্রভিশন হচ্ছে কি, সিভিল প্রসিডিং আনার পূর্বেই, অর্থাৎ 2 মাস পূর্বে তাকে একটা নোটিশ প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো এটা কি, যে একটা ইমিউনিটিস রয়েছে এক্সেপশনাল ইকুয়ালিটি বিফোর ল এর ক্ষেত্রে আন্ডার আর্টিকেল 361 এর মাধ্যমে প্রেসিডেন্ট এবং গভর্নরকে প্রোভাইড করা হয়েছে। ঠিক একইভাবে আন্ডার আর্টিকেল 105, 105 এবং 194 আর্টিকেলে আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, এছাড়াও যে আমাদের স্টেটে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, এমএলএ রয়েছে, ঠিক আছে, এমএনসি যারা রয়েছেন, তাদের কিছু প্রোটেকশন রয়েছে। কি প্রোটেকশন? যখন তারা কোনো একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, অর্থাৎ সেন্ট্রালে বা স্টেটে হোক, পার্লামেন্টের সভা চলাকালীন বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির সভা চলাকালীন যে কোনো বক্তব্য তারা কিন্তু দিতে পারেন, তার জন্য তারা কিন্তু কোনো কোর্টে কিন্তু লায়েবল না, ঠিক আছে? তো এটা তাদের ক্ষেত্রে ইমিউনিটিস রয়েছে। ডিপ্লোম্যাট অফ দ্য ফরেন কান্ট্রিজ, তাদের কিছু ইমিউনিটিস রয়েছে। কেমন ইমিউনিটিস রয়েছে? যেমন যদি বলি যে ইন্ডিয়ান যে ডিপ্লোম্যাট যিনি পাকিস্তানে রয়েছেন, বা পাকিস্তান যিনি ডিপ্লোম্যাট তিনি ইন্ডিয়াতে রয়েছেন, ইন্ডিয়া পাকিস্তানে এত একটা সিচুয়েশন খারাপের মধ্যেও, সম্পর্ক খুব একটা ভালো চলছে না, তার সত্ত্বেও আমরা যদি চাই আমরা যদি চাই যে পাকিস্তান যে ডিপ্লোম্যাট তাকে আমরা বন্দি করে নিতে পারি, বা তাকে আমরা মেরে দিতে পারি, ঠিক আছে, খুন করে দিতে পারি, তেমনটা করা যাবে না। কি জন্য করা যাবে না? বা এমনটাও হতে পারে, ধরে নাও পাকিস্তানি যিনি ডিপ্লোম্যাট তিনি ইন্ডিয়াতে রয়েছেন, এবং ইন্ডিয়াতে থাকা অবস্থায় তিনি ইন্ডিয়ান কোনো নাগরিককে খুন করে দিয়েছে। এমতো অবস্থায় ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলেও পাকিস্তান যে ডিপ্লোম্যাট তাকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। কেন? কারণ ডিপ্লোম্যাটদের কিছু ইমিউনিটিস রয়েছে আন্ডার কি, যে ভিয়েনা কনভেনশন রয়েছে, ভিয়েনা কনভেনশনের মধ্যে ইন্টারন্যাশনাল কিছু নর্মস রয়েছে যার মাধ্যমে ডিপ্লোম্যাটদের ইমিউনিটি দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে তাদের একটা ইমিউনিটিস রয়েছে। এর পাশাপাশি যে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা রয়েছেন তাদের আন্ডার আর্টিকেল 197 অফ দ্য সিআরপিসির মধ্যেও তাদের কিছু প্রভিশন রয়েছে। তো এইটুকুটা সিম্পলি আমরা মনে রাখবো আর্টিকেল 14 এর এক্সেপশন, ঠিক আছে? নেক্সট আমরা মুভ করবো আর্টিকেল 15। সো আর্টিকেল 15, এটা ল্যাঙ্গুয়েজটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আর্টিকেল 15টা কাদের জন্য রয়েছে। তো ফার্স্টলি আমরা দেখবো কি, ইট প্রোভাইডস দ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট। এখানে টার্ম রয়েছে কি, শ্যাল নট ডিসক্রিমিনেট কাদের মধ্যে? অ্যামং দ্য সিটিজেন। অ্যামং দ্য সিটিজেন, এখানে কিন্তু ফরেনার টার্মটা মেনশন নেই, স্পেসিফিক করা রয়েছে অ্যামং দ্য সিটিজেন, অ্যামং দ্য সিটিজেন অনলি, ঠিক আছে? তারপরে রয়েছে কি কি বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না। এখানে 5টা টার্ম রয়েছে: রেস, রিলিজন, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। রেস, রিলিজন, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এখান থেকে কিন্তু কোশ্চিন আসে, ঠিক আছে? এটা মাথায় রাখবো যে কোন কোন বেসিসে কারোর সাথে ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে? এটা একটা কোশ্চিন আসে এখান থেকে। আরেকটা কোশ্চিন আসে যে আর্টিকেল 15 কাদের সম্বন্ধে রয়েছে। এখানে কি রয়েছে, যে অনলি মাত্র ইন্ডিয়ান সিটিজেনদের জন্য রয়েছে, এটা কিন্তু ফরেনারদের জন্য না, ঠিক আছে? তাহলে এটা একটা আর্টিকেল আমরা পেয়ে গেলাম যেটা ফরেনাররা এনজয় করতে পারে না। এই আর্টিকেলটা 15 যদি বলি কি সম্পর্কে রয়েছে, অ্যাবাউট ডিসক্রিমিনেশন, যে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অ্যামং দ্য সিটিজেন অনলি অন দ্য বেসিস অফ রেস, রিলিজন, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, ঠিক আছে? এই সমস্ত বেসিসে কিন্তু স্টেট কারোর সাথে ডিসক্রিমিনেট করতে পারে না। বুঝতে পারলে আর্টিকেল 15 ক্লজ 1। এবার 15 ক্লজ 1 এর পাশাপাশি আর্টিকেল 15 এর মধ্যে কিন্তু 6টা আর্টিকেল রয়েছে। আমাদেরকে সবগুলো আর্টিকেল দেখতে হবে, কিন্তু একটারও ল্যাঙ্গুয়েজ আমাদেরকে মুখস্থ করতে হবে না, এটুকুটা মাথায় রাখবে। আমি যেমনটা বললাম 15(1), আর্টিকেল 15(1) এটা কি সম্বন্ধে রয়েছে? এটা ডিসক্রিমিনেশন সম্পর্কে রয়েছে। পুরো যে আর্টিকেল 15 পুরোটাই কিন্তু অ্যাবাউট ডিসক্রিমিনেশন রয়েছে, যে কারোর সাথে কোনো রকম ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে? এবার সেখানে বেসিস গুলো রয়েছে। আর এই আর্টিকেলটা আরেকটা কি জন্য ফার্স্ট পয়েন্ট মাথায় রাখবো, যে এটা ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে? সেটাকে প্রহিবিট করা হয়েছে। কে ডিসক্রিমিনেট করতে পারে না? স্টেট কারোর সাথে ডিসক্রিমিনেট করতে পারে না, ঠিক আছে? এই আর্টিকেলটা কাদের জন্য রয়েছে? শুধুমাত্র সিটিজেনদের জন্য রয়েছে। কোন কোন বেসিসে ডিসক্রিমিনেট করা যাবে না সেটা রয়েছে কি, যে রেস, রিলিজন, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এই 5টা গ্রাউন্ড রয়েছে। এই 5টা গ্রাউন্ডে কারোর সাথে ডিসক্রিমিনেট করা যাবে না। তার মানে এটা কিন্তু নয় যে স্টেট কারোর সাথে কোনোভাবেই ডিসক্রিমিনেট করতে পারবে না। যেমন স্টেট কিভাবে ডিসক্রিমিনেট করে, ধরে নাও কোনো একটা মাইনিং ইন্ডাস্ট্রি রয়েছে, ঠিক আছে, যে খনি, যেখান থেকে খনি উত্তোলন করা হয়, সেখানে কি হয়, যে সেখানে কিন্তু এটা ধরেই নেওয়া হয় যে যারা মহিলা তারা তারা কি বায়োলজিক্যালি অতটাও অ্যাক্টিভ না, বা আমি বলতে পারি যে সক্ষম না, যে সেই কঠোর পরিশ্রম সেখানে করতে পারে যতটা না পুরুষ করতে পারবে তার তুলনায় মহিলাদেরকে, এটা ধরা হয়। সেই জন্যই কিন্তু মাইনিং যে ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু অ্যালাউ করা হয় না।
প্রিভিয়াসলি আমরা দেখছিলাম আমাদের যে ডিফেন্স ফোর্স, ঠিক আছে, ডিফেন্স ফোর্সের মধ্যে তোমাদের সে আর্মি, নেভি বা এয়ারফোর্স যেটাই হোক না কেন, সেখানে যে হায়ার পজিশনে কিন্তু ওমেন, মহিলাদেরকে অ্যালাউ করা হতো না, ঠিক আছে, প্রিভিয়াসলি। কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হচ্ছে কি জন্য? কারণ এটা আমাদের একটা মাইন্ডসেট এমনটাই ছিল প্যাট্রিয়ার্কি সমাজে, যে ওমেনরা অতটা ক্যাপাবল না। কিন্তু আস্তে আস্তে এই ধরনের জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আরেকটা জিনিস কি, ধরে নাও কোনো একটা ক্রাইটেরিয়া রেখে দিয়েছে গভর্নমেন্ট, যেমন মেরিট বেসিস, যে এক্সাম বেসিসে কার কত মেরিট রয়েছে সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট চাইলে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারে। এগুলো হচ্ছে কি গ্রাউন্ড অফ দ্য ডিসক্রিমিনেশন। কিন্তু যে কাউকে রেসের বেসিসে, রিলিজিয়নের বেসিসে, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থ এর বেসিসে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারে না। আর এই আর্টিকেলটা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বর্তমানে আমাদের কি দেখছি যে ইউজিসি যে আমাদের নতুন রুলস লাগু হয়েছিল সেটার বিরুদ্ধে কি চলছে, আমাদের পুরো ভারতেই একটা প্রোটেস্ট চলছে। আর সুপ্রিম কোর্ট কিন্তু এটাতে কি করেছে, স্টে অর্ডার দিয়ে দিয়েছে, তাই না? সো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও তোমাদের নিউজ হয়ে যাচ্ছে। এবার নেক্সট যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেল 15 ক্লাস 2। এত বড় একটা আর্টিকেল দেখে নিশ্চয়ই তোমাদের মাথা ঘুরে যাচ্ছে, কিন্তু এত বড় আর্টিকেল মুখস্থ করতে হবে না, যেমনটা আমি বারবার তোমাদেরকে বলছি। সো এই আর্টিকেলের ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে, ইট প্রোভাইডস দ্যাট নো সিটিজেন, ঠিক আছে, নো সিটিজেন শ্যাল বি ডিসক্রিমিনেট অনলি অন দ্য বেসিস অফ রেস, রিলিজন, কাস্ট, সেক্স। ঠিক একইভাবে সেম আর্টিকেল উপর ক্লজ 1 এ, 15 ক্লজ 1 এ যেটা বললাম সেম এখানে এতদূর পর্যন্ত তো সেম, তাই না? এবার নেক্সট যেটা পার্ট রয়েছে কি, while accessing the shops, hotels, restaurant, place of public entertainment, etc., and while using the ponds, ghat, wells, either maintained wholly or partly by the state or for the open for the public use। অর্থাৎ বেসিক্যালি সিম্পল ল্যাঙ্গুয়েজে মনে রাখবে, এই যে প্লেসগুলো বললাম, ঠিক আছে, এই প্লেসগুলো যেগুলো গভর্নমেন্টের ফান্ডের মাধ্যমে রেগুলেট হয়, সেগুলোতে এই যে 5টা গ্রাউন্ড রয়েছে তার বেসিসে কাউকে যেতে আসতে, সেখানে বসতে কোনোভাবে প্রহিবিট করা যেতে পারে না, ঠিক আছে? সো আমরা যেমনটা আর্টিকেল 17 দেখবো, আর্টিকেল 17 কি সম্পর্কে রয়েছে, আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি সম্পর্ক রয়েছে। ঠিক একইভাবে যদি কোশ্চেন এইভাবে চলে আসে যে আর্টিকেল 17 পাশাপাশি এমন কোন আর্টিকেল রয়েছে যেটা আনটাচেবিলিটি আমাদের স্টপ করতে হেল্প করে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, পাশাপাশি আর্টিকেল 15 ক্লাস 2। কারণ এটাও কি সম্পর্কে রয়েছে, এটাও অ্যাবাউট দ্য ডিসক্রিমিনেশন। এই সমস্ত জায়গাগুলোতে যে শপস, হোটেল, রেস্টুরেন্ট, পাবলিক প্লেসেস, এই সমস্ত জায়গাতে যেতে কারোর সাথে কোনো রকম ডিসক্রিমিনেট করা যেতে পারে না, ঠিক আছে? এবার নেক্সট যে আর্টিকেল সেটা রয়েছে কি, 15 ক্লাস 3। 15 ক্লাস 3 ক্ষেত্রে যদি বলি, এখানে ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে, স্টেট নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট, nothing in this article shall prevent the state from making any special provision for women and children। অর্থাৎ কি রয়েছে, যে ওমেন এবং চিলড্রেনের জন্য কোনো স্পেশাল প্রভিশন কিন্তু স্টেট তৈরি করতে পারে, স্টেট কি এ বিষয়ে কেউ বাধা দেবে না। তাহলে গভর্নমেন্ট ওমেন আপলিফমেন্টের জন্য কি ধরনের স্কিম তৈরি করেছে, যেমন আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দেখি, সেখানে দেখবো কি, বেটি বাঁচাও, বেটি বাঁচাও, বেটি পড়াও, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। তার পাশাপাশি যদি কন্যাশ্রী স্কিম দেখি, কন্যাশ্রী স্কিম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এই ধরনের যে স্কিমগুলো, সেগুলো কার জন্য, ওমেন আপলিফমেন্টের জন্য, যে স্পেশাল কেয়ার যাতে পায়। যেমন পোষণ, পিএম পোষণ স্কিম, পিএম পোষণ, POSHAN, এটা কার জন্য, এটা চিলড্রেনদের জন্য, বাচ্চাদের জন্য এই ধরনের স্কিম রয়েছে, ঠিক আছে? তারপর আর বাচ্চাদের জন্য কি স্কিম রয়েছে, যেমন মিড ডে মিল রয়েছে, ঠিক আছে, মিড ডে মিল যে স্কিম রয়েছে এটা কাদের জন্য, চিলড্রেনদের জন্য। অর্থাৎ কি এখানে প্রভিশন রয়েছে যে স্টেট শ্যাল নট, nothing in this article shall prevent the state from making any special provision for the women and children। অর্থাৎ ওমেন আপলিফমেন্টের জন্য, চিলড্রেনদের বেটারমেন্টের জন্য কোনো ধরনের জিনিস গভর্নমেন্টকে বাধা দিচ্ছে না তাদের। অর্থাৎ যে কোনো ধরনের জিনিস, যে কোনো ধরনের আইন কিন্তু ওমেন আপলিফমেন্টের জন্য, বাচ্চাদের উন্নতির জন্য কিন্তু গভর্নমেন্ট নিতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আর স্কিম, গভর্নমেন্ট স্কিম থেকে কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন আসে। সো সেগুলো যখন আমরা গভর্নমেন্ট স্কিম কভার আপ করাবো তোমাদের জিএস এর ক্লাসে, তখন কিন্তু সেগুলো কভার আপ হয়ে যাবে। আপাতত এক্সাম্পল হিসাবে এইটুকুটা মনে রাখলেই তোমাদের চলবে, ঠিক আছে? নেক্সট আর্টিকেল যদি বলি, আর্টিকেল 15 ক্লাস 4। প্রিভিয়াসলি তোমাদেরকে বলে রাখি যে আর্টিকেল 15 এর মধ্যে যে 3টা ক্লজ দেখলাম, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এই 3টা আর্টিকেল কিন্তু অরিজিনাল যে কনস্টিটিউশন সেখানে কিন্তু মেনশন ছিল।
কিন্তু পরবর্তী যে ৩টা সেগুলো কিন্তু বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়। সো এই আর্টিকেলগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটা অ্যাড হয়েছে আর এটা কাদের সম্পর্কে, ঠিক আছে? তো বেসিক্যালি দেখে নাও ল্যাঙ্গুয়েজটা। ফার্স্টলি আমি তোমাদেরকে এটা বলে দিই যে এটা যদি বলি আর্টিকেল 15 ক্লজ 4 এটা ফার্স্ট যে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা 1951 এ হয়েছিল। ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে মাধ্যমে এটাকে কিন্তু অ্যাড করা হয়, ঠিক আছে? এটা ল্যাঙ্গুয়েজটা দেখে নি। ইট প্রোভাইডস দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল এন্ড দ্য আর্টিকেল 29 ক্লজ 2 shall prevent the state from making any special provision for socially and educationally backward classes of the citizen ST and SC। অর্থাৎ বেসিক্যালি কি, যেমন আর্টিকেল 13 নিয়ে দেখলাম, 13 ক্লজ 3 তে দেখলাম যে স্টেট কি করতে পারে, চিলড্রেনদের জন্য এবং ওমেন আপলিফমেন্টের জন্য যে কোনো ধরনের আইন তৈরি করতে পারে, অর্থাৎ স্পেশাল প্রভিশন সেখানে রয়েছে। ঠিক একইভাবে এখানে স্পেশাল প্রভিশন কাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে, যে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এসসি এবং এসটি দের ক্ষেত্রে, ঠিক আছে? এইটুকু পার্ট মনে রাখলেই তোমাদের চলবে। এবার নেক্সট আর্টিকেল দেখি, আর্টিকেল 15 ক্লজ 5। এখানেও সেম ল্যাঙ্গুয়েজ রয়েছে যে ইট প্রোভাইডস দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল এন্ড দ্য আর্টিকেল 19(1)(g)। আগেরটাতে 29 ক্লজ 2 দেখলাম। তো সেগুলো যখন আমি 29 তোমাদেরকে পড়াবো আর ডিটেলস লিস্টটা বলে দেবো, আপাতত নাম মনে রাখলেও চলবে, কারণ আর্টিকেলগুলো তোমাদেরকে মুখস্থ করার প্রয়োজন নেই, যেটা বারবার আমি বলছি। ইট প্রোভাইডস দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল অ্যান্ড আর্টিকেল 19(1)(g) shall prevent the state from making any special provision for providing the reservation of the socially educationally backward classes and SC/ST in educational institution। বাস এইটুকুটা মনে রাখবো যে এখানে কি বলা হয়েছে, যে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, SC/ST রয়েছে, তাদেরকে এডুকেশনাল ইনস্টিটিউশনে কি কথা, কি দেওয়ার কথা বলা রয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশনে কি রিজার্ভেশন দেওয়ার কথা বলা রয়েছে এখানে, ঠিক আছে? বেসিক্যালি এইটুকুটা মনে রাখলেই এখানে চলবে যে আর্টিকেল 15 অ্যাবাউটস রিজার্ভেশন অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে? এবার এটার কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যদি যুক্ত হয়েছে সেটা বলি, সেটা হচ্ছে 93rd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2006 সালে, ঠিক আছে? 2006 সালে, তার মাধ্যমে কিন্তু এটা অ্যাড করা হয় আমাদের কনস্টিটিউশনে। নেক্সট আর্টিকেল, আর্টিকেল 15 ক্লজ 6। এটা কি সম্পর্কে রয়েছে, যে ইট প্রোভাইডস দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল অ্যান্ড আর্টিকেল 19(1)(g) shall prevent the state from making any special provision for economically weaker section of the citizen। ঠিক একই ল্যাঙ্গুয়েজ। প্রথমটা যেমন 13 ক্লজ 3 দেখলাম কি, যে স্টেট shall not it provides that states shall not discriminate, no sorry, আমি মিস আউট করছি, জাস্ট দেখে নিতে দাও আমাকেও। নাথিং ইন দিস আর্টিকেল shall prevent the state from making any special provision for socially স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। অর্থাৎ ওমেন এবং চিলড্রেনদের ক্ষেত্রে কি রয়েছে, যে স্পেশাল প্রভিশন এর কথা বলা হয়েছে। ঠিক 15 ক্লজ 4 এ কি দেখলাম, এখানে ব্যাকওয়ার্ড ক্লাস এসসি এবং এসটি দের জন্য স্পেশাল প্রভিশন রয়েছে। 15 ক্লজ 5 এ কি রয়েছে, সেখানে রয়েছে যে সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস এসসি এবং এসটি দের কি রয়েছে, রিজার্ভেশন দেওয়ার কথা রয়েছে। কোথায়, এডুকেশনাল ইনস্টিটিউশনে, ঠিক আছে? এবার নেক্সট যদি বলি 15 ক্লজ 6, সেখানে এখানে কি বলা হয়েছে, স্পেশাল প্রভিশন কাদের সম্পর্কে, ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সিটিজেন, অর্থাৎ ইডব্লিউএস দের এখানে স্পেশাল প্রভিশন তৈরি করার কথা বলা রয়েছে। ঠিক একইভাবে ইডব্লিউএস দের আমরা 10% রিজার্ভেশন কোথায় দেখবো, এই অনুযায়ী আর্টিকেল 16 ক্লজ 6 এর মধ্যে দেখবো, ঠিক আছে? সো এটা মাথায় রাখবো যে এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 103rd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় 2019-এ, তার মাধ্যমে কিন্তু এটা আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়। সো আর্টিকেল 15 প্লাস 6 গুলো সিম্পলি তোমরা বুঝতে পারলে। তোমাদের জন্য এখানে সিম্পলিফাই ওয়েতে আমি মনে রাখার জন্য একটা ছোট নোটস রেডি করে দিয়েছি। এই নোটসটুকু আর্টিকেল 15 এর সম্পর্কে, তার পাশাপাশি অ্যামেন্ডমেন্ট কোনটা কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে সেটুকুটা মনে রাখলে কিন্তু চলবে। 15 প্লাস 1 এটা কি রয়েছে, অ্যাবাউট ডিসক্রিমিনেশন, ঠিক আছে? 15 ক্লজ 2 অ্যাবাউট দ্য পাবলিক প্লেসেস, যে এই যে 5টা গ্রাউন্ড তার বেসিসে পাবলিক প্লেস, হোটেলস, রেস্টুরেন্ট, সেখানে কাউকে যেতে বাধা দেওয়া যাবে না। 15 ক্লজ 3 ওমেন অ্যান্ড চিলড্রেনদের বিষয় কি, স্পেশাল প্রভিশন তৈরি করার কথা বলা রয়েছে। 15 ক্লজ 4 এখানে ব্যাকওয়ার্ড ক্লাসের সম্পর্কে কি রয়েছে, যে স্পেশাল প্রভিশন ব্যাকওয়ার্ড ক্লাসের পাশাপাশি এখানে কি রয়েছে, এসটি রয়েছে এবং এসসি রয়েছে, তাই না? তাদের জন্য স্পেশাল প্রভিশন। 15 ক্লজ 5 এ এই যে ব্যাকওয়ার্ড ক্লাস এসসি এবং এসটি, তাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের রিজার্ভেশনের কথা বলা রয়েছে। ঠিক একইভাবে 15 ক্লজ 6 এখানে ইডব্লিউএস যে ক্রাইটেরিয়া, তাদের 10% রিজার্ভেশনের কথা বলা রয়েছে। কোথায়, এডুকেশনাল ইনস্টিটিউশনে, ঠিক আছে? এই পার্টটুকু বুঝতে পারলে আর্টিকেল 15 বেসিক্যালি অ্যাবাউট ডিসক্রিমিনেশন, ঠিক আছে? এবার নেক্সট যে পার্ট আমাদের আর্টিকেল 16, সেখানে যাই।
আর্টিকেল 16 বেসিক্যালি বলে কি যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। ঠিক আছে, এখানে দুটো টার্ম দেখো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সবাই যাতে একই ধরনের অপরচুনিটি পায়, কারোর সাথে কোনো রকম ডিসক্রিমিনেট করা যাবে না। তো আর্টিকেল 16 অ্যাবাউট কি, যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্ট বলতে এখানে যে গভর্নমেন্ট যে সমস্ত এমপ্লয়মেন্ট গুলো দেয়, যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তার পাশাপাশি গভর্নমেন্ট যে সমস্ত পিএসইউ গুলো রয়েছে, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু, যেমন কি একটা এক্সাম্পল ওএনজিসি বলতে পারো। ঠিক আছে, যেমন কি ওএনজিসি কিন্তু পাবলিক সেক্টর ইউনিট। এবার যদি আর্টিকেল 16+1 এর যে ল্যাঙ্গুয়েজটা সেটা যদি আমরা দেখি, তাহলে ইজিলি এটা বুঝতে পারবো যে এটা কি সম্পর্ক রয়েছে। ইট প্রোভাইডস দ্যাট দেয়ার শ্যাল বি দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যামং অল দ্য সিটিজেন। যেমনটা বললাম যে আর্টিকেল 15 এবং 16 শুধুমাত্র আমাদের সিটিজেনদের জন্য। ঠিক আছে, এইটুকুটা মাথায় রাখো। এটা কাদের জন্য? আর্টিকেল 16 এটাও সিটিজেনদের জন্য। ফরেনাররা এই যে ফান্ডামেন্টাল রাইটস সেটা কিন্তু এনজয় করতে পারে না। কি রয়েছে? অল দ্য সিটিজেন ইন দ্য ম্যাটার অফ দ্য এমপ্লয়মেন্ট অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অফিস আন্ডার দ্য স্টেট। অর্থাৎ স্টেটের আওতায় যে সমস্ত অফিসগুলো রয়েছে সেটাতে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সবাই কিভাবে ইকুয়ালিটি অফ অপরচুনিটি পাবে, কারোর সাথে কোনো রকম ডিসক্রিমিনেট করা যাবে না। ঠিক আছে, 16+1 এ বেসিক্যালি এটাই রয়েছে। এবার 16+2 এর ক্ষেত্রে যদি যাই, ইট প্রোভাইডস দ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অ্যামং দ্য সিটিজেন। কোনো সিটিজেনকে ডিসক্রিমিনেট করতে পারে না। কোন বেসিসে? ইন দ্য ম্যাটার অফ দ্য পাবলিক এমপ্লয়মেন্ট। সেম একই ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু এখানে আবার পাঁচটা না, এখানে 7টা গ্রাউন্ড রয়েছে। সেই 7টা গ্রাউন্ড আমাকে কিন্তু এক্সাম পার্সপেক্টিভে মনে রাখতে হবে যে কোন কোন গ্রাউন্ডে ডিসক্রিমিনেট করা যাবে না। অনলি অন দ্য বেসিস অফ রেস, রিলিজিয়ন, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, ডিসেন্ট অ্যান্ড দ্য রেসিডেন্স। ঠিক আছে, যেমনটা বললাম কি এখানে 5টা টার্ম আমরা আগেই দেখলাম, রেস, রিলিজিয়ন, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। এই দুটো 5টা টার্ম কিন্তু আর্টিকেল 15 এ দেখেছিলাম। এখানে দুটো টার্ম অ্যাড হয়েছে, সেটা কি? ডিসেন্ট এবং রেসিডেন্স। সো এই 7টা টার্মের উপর বেসিস করে কিন্তু স্টেট কারোর সাথে ডিসক্রিমিনেট করতে পারে না। যেমনটা আমি আর্টিকেল 15 এ বললাম যে মেরিট এর বেসিসে কিন্তু স্টেট কারোর সাথে ডিসক্রিমিনেট করতে পারে, মেরিটের বেসিসে। ঠিক আছে, সো নেক্সট আর্টিকেলে আমরা আবার চাই। বেশি তোমাদের ডিটেলস হয়ে যাচ্ছে, তাই না? আর ক্লাসটাও লম্বা চলে যাচ্ছে, তাই যতটা শর্টকাট হয় এক্সাম পার্সপেক্টিভে যতটুকু আমাদের জরুরি ততটুকুই আমরা দেখব। সো আর্টিকেল 16+2 এ যে 7টা টার্ম সেটুকু মনে রাখলেই কিন্তু চলবে। আর্টিকেল 16+3 কি রয়েছে? It provides that the residence may be used as a criteria for the discrimination in the public employment only by the parliament by a law. এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এখানে কি বলা হলো? আবার রেসিডেন্স। ঠিক আছে, আগের আর্টিকেলে আমরা দেখলাম যে ডিসেন্ট এবং রেসিডেন্সের বেসিসে কারোর সাথে কোনো রকম ডিসক্রিমিনেট করা যাবে না, কিন্তু নেক্সট আর্টিকেলই যখন আমরা 15+3 দেখি, সেখানে আবার এটা রাইট দিয়ে দেওয়া হচ্ছে স্টেটকে যে রেসিডেন্সের বেসিসে কিন্তু কারোর সাথে কোনো রকম ডিসক্রিমিনেট করা যেতে পারে। এটা কিভাবে করা যেতে পারে? যদি পার্লামেন্ট সেই সম্পর্কে আইন তৈরি করে। এটা পরবর্তীতে অ্যাড করা হলো কেন? যখন আমরা দেখবো তোমাদের যে হায়দ্রাবাদ রাজ্য, ঠিক আছে, সেটা যখন স্বাধীন হয়, অপারেশন পোলো হয়, তারপরে হায়দ্রাবাদ রাজ্য আমাদের ভারতে ইন্টিগ্রেশন হয় এবং সেখানে মূল রুল ছিল বেসিক্যালি আগে। সো গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত চাকরিগুলো, সেগুলো মূল রুলের আওতায় কি হয়েছিল, যে গভর্নমেন্ট সেখানে রুল তৈরি করে দিয়েছিল যে সেখানকার মানুষরাই, অর্থাৎ তেলেঙ্গানার মানুষরাই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে শুধুমাত্র এলিজিবল, বাকি অন্যান্য রাজ্যের তারা এলিজিবল না। সেই জন্য এই আইনটাকে প্রোটেক্ট করার জন্য পার্লামেন্ট কিন্তু এই যে আর্টিকেল 16+3 সেটা কিন্তু এনাক্ট করে। সো এটা আমাদের কনস্টিটিউশনাল প্রিভিয়াসলি এটা কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়নি, এটা প্রথম থেকেই কিন্তু রয়েছে। সো এই যে আহ, এই রেসিডেন্সের বেসিসে ডিসক্রিমিনেশন, এটা আমরা দেখবো কোথায়? আমাদের যে হাইটেক সিটি বেসিক্যালি রয়েছে, যেমন সাউথে যে আইটি সিটিস গুলো রয়েছে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া রয়েছে। কাকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? জানলে কমেন্টের মাধ্যমে জানাবে। যে বেঙ্গালুরু রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, তাই না? আমাদের ইন্ডিয়াতেও যেমন, সরি, আমাদের দিল্লিতেও যেমন গুরগাঁও রয়েছে, গুরগাঁওয়ের আশেপাশে বেসিক্যালি সেখানে হরিয়ানা গভর্নমেন্ট একটা রুল তৈরি করেছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত চাকরিগুলো, সেগুলো শুধুমাত্র রিজার্ভ থাকবে হরিয়ানা গভর্নমেন্টের জন্য। তো এই যে জিনিসগুলো, এগুলো কি বেসিসে হচ্ছে? রেসিডেন্স বেসিসে, তাই না? এবার নেক্সট যদি যাই, নেক্সট আর্টিকেলের ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে? আর্টিকেল 16+4, ইট প্রোভাইডস দ্যাট নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফ্রম মেকিং এনি স্পেশাল প্রভিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ দ্য সিটিজেন ইফ দে আর নট সাফিসিয়েন্টলি রিপ্রেজেন্টেড ইন দ্য এমপ্লয়মেন্ট আন্ডার দ্য স্টেট। বেসিক্যালি এখানে 16+4 এ বলা হয়েছে যদি কোনো একটা ক্যাটাগরির পিপল তারা সাফিসিয়েন্টলি রিপ্রেজেন্টেড না থাকে স্টেটে, তাহলে গভর্নমেন্ট তাদের জন্য স্পেশাল প্রভিশন তৈরি করতে পারে। এর মাধ্যমে আমরা কি দেখছি? যে রিজার্ভেশন পলিসি, তাই না? আমাদের যে রিজার্ভেশন পলিসি, এর মাধ্যমে দেখছি। এবার রিজার্ভেশন পলিসির জন্য আমরা একটা কিন্তু এখানে দেখবো
কি করা হয়, একটা কোথায় গেল, হ্যাঁ, রিজার্ভেশন পলিসি। সো রিজার্ভেশন পলিসির এটাকে বাস্তবায়ন করার জন্য, ঠিক আছে, একটা কমিশন গঠন করা হয়। সেটা কি? সেটা হচ্ছে বিপি মন্ডল। বিপি মন্ডল। বিপি মন্ডল এনার নেতৃত্বে 1977 এ একটা কমিটি গঠন করা হয়, যে কোন বেসিসে বেসিক্যালি যে ইন্ডিয়ান যে ব্যাকওয়ার্ডনেস কতটা রয়েছে, মানুষের ইনকাম কতগুলো রয়েছে, কোন বেসিসে আমরা রিজার্ভেশন দেব, বা কত পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া যেতে পারে, সেটাকে আহ, সেটা রিপোর্ট জানার জন্য কিন্তু বিপি মন্ডল কমিটি গঠন করা হয়, কমিশন গঠন করা হয়। এটার রিপোর্ট আমরা পাবো, ঠিক আছে। এটা রিপোর্ট দেয় কত সালে? 1979-এ। 1979-এ কিন্তু রিপোর্ট দেয়, কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু কোনো কিছু করা হয় না। এই রিপোর্টে কি বলা হয়? এই রিপোর্টে বেশ কিছু কথা বলা হয়, যে 52% অফ যে ইন্ডিয়ান পপুলেশন, তারা কি, তারা ব্যাকওয়ার্ড, ঠিক আছে, তারা ব্যাকওয়ার্ড। এটা কোন, যে 1931-এ সোশিও ইকোনমিক সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, ঠিক আছে, কাস্ট সেন্সাস এর রিপোর্ট অনুযায়ী কিন্তু এই 1931-এ একটা সেন্সাস হয়, যেটাকে বলা হয় সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। সেই জন্যই এখন আমরা দেখবো যে অপোজিশন আমাদের যে লিডার রয়েছেন, তিনি একসময় খুব বলতেন যে ইন্ডিয়াতে কি প্রয়োজন, যে আমাদের কাস্ট সেন্সাস খুব প্রয়োজন। কারণ কি, যে লাস্ট যেটা কাস্ট সেন্সাস হয়েছে 1931-এ হয়েছে, সেই জন্যই লাস্ট ইয়ারেই আমরা দেখলাম যে সেন্ট্রাল যে পার্লামেন্ট আমাদের আমাদের যে পার্লামেন্ট, সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে যে ইন্ডিয়াতে কাস্ট সেন্সাস হবে। সেটা কবে হবে? আগামীতে অবশ্যই হবে কাস্ট সেন্সাস। তো সেটার রিপোর্ট অনুযায়ী আবার বোঝা যাবে যে ব্যাকওয়ার্ডনেস কতগুলো রয়েছে ইন্ডিয়াতে, বা কোন কাস্টের অবস্থা কি জায়গায় রয়েছে। সো এই অনুযায়ী এই মন্ডল যে কমিটি, এটাকে বলা হয় মন্ডল কমিশন। বেসিক্যালি এটা রিপোর্ট দেয় 52% অফ ইন্ডিয়ান পপুলেশন আর ব্যাকওয়ার্ডস। সেই অনুযায়ী তারা রায় দেয় যে 27% রিজার্ভেশন দেওয়ার কথা, কিন্তু বলে 1979-এ। সেই অনুযায়ী আমরা দেখব যে 1990-তে গভর্নমেন্ট একটা অর্ডার দেয়। গভর্নমেন্ট কি অর্ডার দেয়? যে রিজার্ভেশন পলিসি নিয়ে আসে। গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি নিয়ে আসে। এই পলিসি অনুযায়ী যদি দেখি, এই পলিসিতে কি বলা হয়, যে 27% রিজার্ভেশন কাকে বলা হয়? ব্যাকওয়ার্ড ক্লাসকে কিন্তু 27% রিজার্ভেশন দেওয়ার কথা কিন্তু বলা হয়। সেই অনুযায়ী আমরা দেখব 1992-এ একটা কেস হয়, সুপ্রিম কোর্টে একটা কেস হয়। সেই কেসটা হচ্ছে আমাদের ইন্দ্র সহনী কেস, ঠিক আছে। সেই কেসটাই এবার আমরা দেখব, ঠিক আছে। সেই কেসের বা আমাদের মন্ডল ইন্দ্র সহনী কেস 1992 বা মন্ডল কেস যেটাকে বলা হয়। এই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বেশ কিছু রায় দেয়, যে 27% যে রিজার্ভেশনের কথা বলা হয়, সেটাকে সুপ্রিম কোর্ট ভ্যালিড বলে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দেয়, যে একটা তার বেসিসে আরেকটা কমিটি গঠন করা হয়, রামনন্দন কমিটি। যে কমিটির কাজ ছিল যে রিজার্ভেশন যে পলিসি তৈরি করা হচ্ছে, সেটা কোন বেসিসে তৈরি করা হবে, তার জন্য কিন্তু আবার পুনরায় রামনন্দন কমিটি গঠন করা হয়। এর পাশাপাশি ইন্দ্র সহনী জাজমেন্টের মধ্যে আরো কিছু জাজমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। ফার্স্ট ছিল যে 27% রিজার্ভেশন, সেটা ভ্যালিড, ঠিক আছে। আর কি বলা হয়, এখানেও কিন্তু ইডব্লিউএস এর কথা বলা ছিল, যে ইডব্লিউএস রিজার্ভেশন যেটা ছিল, সেটা কি কনস্টিটিউশনালি, ঠিক আছে, এটাকে ইনভ্যালিড বলা হয় কনস্টিটিউশনালি। ইডব্লিউএস রিজার্ভেশন সেটা ইনভ্যালিড। পাশাপাশি বলা হয় যে পাবলিক এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এখানে প্রমোশনের ক্ষেত্রে কোন রকম রিজার্ভেশন দেওয়া যাবে না, এটা কনস্টিটিউশনাল ইনভ্যালিড। অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া যাবে না, এটা কিন্তু কনস্টিটিউশনাল ইনভ্যালিড। এটাকে পরবর্তীকালে আমরা দেখব যে পার্লামেন্ট আবার অ্যামেন্ডমেন্ট করে কিন্তু পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া যাবে, সেটাকে কিন্তু অ্যালাউ করে দেয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এই যে জাজমেন্ট গুলো, এগুলো কিন্তু দেওয়া হয়। আর কি সুপ্রিম কোর্ট বলে, যে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যে সমস্ত ক্রিমি লেয়ার রয়েছে, যেমনটা দেখি যে ওবিসির মধ্যে ক্রিমি লেয়ার রয়েছে, ঠিক একইভাবে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যেও ফার্দার ক্লাসিফিকেশনের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয়। বেসিক্যালি এটা আমরা মাথায় রাখবো, ইন্দ্রসহনী কেস এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে এর মাধ্যমে কিন্তু রিজার্ভেশন পলিসি পরবর্তীতে আসে বেসিক্যালি ইন্ডিয়াতে। এবার নেক্সট যে আর্টিকেল রয়েছে, আর্টিকেল 16 + 5, এখানে ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে? It provides that the state may provide for the religion as a criteria for the appointment to any office under the state if it is of the religious character। অর্থাৎ সিম্পল ল্যাঙ্গুয়েজে আমাদের যে সমস্ত রিলিজিয়াস
প্লেসেস গুলো রয়েছে, এক্সাম্পল হিসাবে যদি বলি, যেমন আমাদের টেম্পল রয়েছে, তাই না? টেম্পল রয়েছে, মস্ক রয়েছে, আমাদের চার্চ রয়েছে, এই সমস্ত জায়গাগুলো। এর পাশাপাশি ওয়াক বোর্ড রয়েছে, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতে সেই যে ধরে নাও টেম্পল, ঠিক আছে, এটা হিন্দুদের রিলিজিয়াস প্লেস। তো এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট হবে দেখাশোনার জন্য, তারা হিন্দু কমিউনিটি থেকেই হবেন। মস্ক, ওয়াক বোর্ড, এই সমস্ত জায়গাগুলোতে মুসলিম কমিউনিটি থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হবে সেখানে দেখাশোনার জন্য, বা সেটার রক্ষণাবেক্ষণের জন্য যদি কোনো সরকারি চাকরি সেখানে নিয়োগ করা হয়, সেটা মুসলিমদের জন্যই হবে। বেসিক্যালি সিম্পল ল্যাঙ্গুয়েজে এটার মিনিং এটাই বোঝায়, ঠিক আছে? এবার নেক্সট আর্টিকেল রয়েছে 16+6। যেমনটা আমরা দেখলাম যে আর্টিকেল 15+6 এর মাধ্যমে, যে 103rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা 2019-এ অ্যাড করা হয়, ঠিক একইভাবে এই আর্টিকেলটাও 2019-এই অ্যাড করা হয়। এখানে কি বলা হয় যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইডব্লিউএস যে ক্রাইটেরিয়া রয়েছে, এখানে 10% রিজার্ভেশনের কথা বলা হয়, ঠিক আছে? 10% রিজার্ভেশনের কথা বলা হয় এখানে। আরেকটা জিনিস আমার মিস হয়ে গেছে, যে ইন্ডিয়া সহানী জাজমেন্টের মাধ্যমে এখানে 50% যে সিলিং লিমিট, অর্থাৎ কি, যে টোটাল যে কোনো একটা কোটা রয়েছে, 100টা সিট রয়েছে, তো 100টা সিটের মধ্যে শুধুমাত্র 50টা সিটে রিজার্ভেশন দেওয়া যেতে পারে। তার মধ্যে 27% থাকছে ওবিসিদের জন্য, আর বাকি যে এসটি এসসি রয়েছে বাকিটা তাদের জন্য রয়েছে। অর্থাৎ টোটাল যে 50% জেনারেলদের জন্য থাকবে, বাকি 50% কিন্তু রিজার্ভ সিট, রিজার্ভ কোটা থাকবে। এটা কিন্তু সিলিং লিমিট এখানে এই জাজমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। যদিও সুপ্রিম কোর্ট বলে যে ফার্দার কিছু এক্সেপশনাল কেস রয়েছে যার মাধ্যমে 50% সিলিং লিমিট সেটাকে কিন্তু কি করা হয়, ইনক্রিজ করা যেতে পারে। যেমনটা বললাম আরেকটা, যে 16+6 এখানে যে 10% রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এটা কিন্তু এক্সেপশনাল, অর্থাৎ 50% প্লাস এই 10%, ঠিক আছে? 50% এর মধ্যে এটা 10% না, কিন্তু 50% আলাদা, এই 10% রিজার্ভেশন ইডব্লিউএস দের জন্য এটাও কিন্তু আলাদা। 10% রিজার্ভের কথা বলা হয়। এবার নেক্সট যে আর্টিকেল, তো 16+6 এর আর্টিকেল গুলো আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট আমাদের আর্টিকেল রয়েছে কি, আর্টিকেল 17। আর্টিকেল 17 বেসিক্যালি কি সম্পর্কে রয়েছে, অলরেডি আমি বললাম, এটা আনটাচেবিলিটি সম্পর্কে রয়েছে। ইট প্রোভাইডস দ্যাট the untouchability shall abolish and its practices in any form shall be prohibited as offenses punishable by law। অর্থাৎ আনটাচেবিলিটি বেসিক্যালি প্র্যাকটিস করা যাবে না। এরকমটা অনেক কমিউনিটির মধ্যেই রয়েছে, যে আপার ক্লাস রয়েছে, লোয়ার ক্লাস রয়েছে, আপার ক্লাস লোয়ার ক্লাসের ছায়াও স্পর্শ করে না, বা তাদের বাড়িতেও ইয়ে করে না, মানে অ্যালাউ করে না তাদের ছায়া বা তাদের অছুঁত যেটা রয়েছে, অস্পর্শতা যেটা রয়েছে, বেসিক্যালি এই যে ছোঁয়াছুত যে জিনিসটা রয়েছে সেইটাকেই কমানোর জন্য বা সেটাকেই অ্যাবলিশ করার জন্য এই আর্টিকেলটা কিন্তু রয়েছে। এই অনুযায়ী আমরা দেখবো যে পার্লামেন্ট একটা সিভিল সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট, সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট 1955 এই অ্যাক্টটা কিন্তু পাস করে। পরবর্তীকালে এই অ্যাক্টটা, ঠিক আছে, আবার চেঞ্জ করা হয়, ঠিক আছে? এখানে দ্য প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস, অ্যাক্ট 1989, এটা কিন্তু চেঞ্জ করে এই নামটা করে দেওয়া হয়। বর্তমানে কিন্তু প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট রয়েছে। এর মাধ্যমে কি রয়েছে, যে নন বেলেবল অফেন্স এটা আর কি। অর্থাৎ এই আইনের মাধ্যমে কারো সম্পর্কে যদি আমাদের পুলিশ স্টেশনে বা কোর্টে যদি কেস করে দেওয়া হয়, তাহলে কি হবে, সেটা নন বেলেবল হবে। অর্থাৎ এখানে যে বেল ইজ আ রাইট সেটা কিন্তু থাকবে না, তাই না? আর নন বেল এই যে এক্সেপশন যে কথাটা বলা হয়, সেটা কিন্তু এর ক্ষেত্রে থাকবে না। নন কগনিজেবল এবং নন বেলেবল অফেন্স এটা আর কি, এবং নন বেলেবল অফেন্স, এটা ক্ষেত্রে আমরা মাথায় রাখবো। এবার নেক্সট যে ফাইনাল আর্টিকেলটা রয়েছে, আমাদের আর্টিকেল 18 রয়েছে। আর্টিকেল 18 কি সম্পর্কে রয়েছে, মাথায় রাখবো যে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ কোনো রকম টাইটেল কাউকে দেওয়া যাবে না। তাহলে আমার নামে যেমন আদিয়ান চৌধুরী রয়েছে, তাহলে চৌধুরীকে আমি ইউজ করতে পারবো না, ব্যাপারটা তেমন না। আর্টিকেল গুলো ফার্দার যদি আমরা দেখি, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো। তো 18+1 সম্পর্কে কি সম্পর্কে রয়েছে, ইট প্রোভাইডস দ্যাট দ্য স্টেট শ্যাল নট গিভ এনি টাইটেল এক্সেপ্ট মিলিটারি অর একাডেমিক, অর্থাৎ মিলিটারি এবং একাডেমিক টাইটেল ছাড়া স্টেট কোনো রকম টাইটেল কাউকে দেবে না। তো এটা বেসিক্যালি কি, মিলিটারি টাইটেল কি, মিলিটারি টাইটেল যেমন আমরা লেফটেন্যান্ট, কর্নেল, ঠিক আছে, এই ধরনের যে জিনিসগুলো দেখি, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে, এগুলো নামের সাথে ইউজ করা যেতে পারে। তাহলে কারণ কি, এটা এক্সেপশন। একাডেমিক টাইটেল কি, যেমন কেউ হয়তো
পিএইচডি করেছে, কারণ নামের পাশে পিএইচডি করার পর তার নামের পাশে ডক্টর লাগলো, ঠিক আছে, কেউ এমবিবিএস করার পরে ডক্টর, কেউ 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 ইঞ্জিনিয়ার করলো। এই সমস্ত জিনিস কিন্তু এক্সেপ্ট মানে এগুলোর ক্ষেত্রে এক্সেপশন রয়েছে, তাই না? কারণ এগুলো কি আমাদের মিলিটারি আর একাডেমিক টাইটেল এগুলো ইউজ করা যেতে পারে। আদার দ্যান দ্যাট, যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে স্বাধীনতার আগে আমাদের রাজাদের যে রাজাধিরাজ, ঠিক আছে, এই ধরনের যে টাইটেল গুলো ইউজ করা হতো, এই ধরনের টাইটেল কাউকে দেওয়া যাবে না। এই আর্টিকেলে বেসিক্যালি এটাই বলা রয়েছে। এবার নেক্সট যদি আর্টিকেল 18 ক্লজ 2 দেখি, ইট প্রোভাইডস দ্যাট নো সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল একসেপ্ট এনি টাইটেল ফ্রম দ্য ফরেন স্টেট। অর্থাৎ ভারতীয় কোনো নাগরিক যদি ফরেন কোনো স্টেটের কাছ থেকে কোনো ধরনের টাইটেল পায়, সেটাও একসেপ্ট করতে পারবে না। যেমন আমরা দেখেছিলাম যে আমাদের নাইট উপাধি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তার প্রতিবাদে কিন্তু এটাকে আবার ফিরিয়ে দিয়েছিল। সো এই ধরনের যে টাইটেল গুলো কোনো ফরেন স্টেট কোনো ইন্ডিয়ান সিটিজেনকে দিতে পারে না। অর্থাৎ বেসিক্যালি ইন্ডিয়ান সিটিজেন কোনো ফরেন স্টেটের কাছ থেকে কোনো ধরনের টাইটেল একসেপ্ট করতে পারবে না বর্তমানে, ঠিক আছে। নেক্সট আর্টিকেলটা রয়েছে, ইট প্রোভাইডস দ্যাট no foreigner employed under the state shall accept any title from a foreign state without the prior sanction of the president। অর্থাৎ এমন কোনো যদি ফরেনার থাকে যারা ইন্ডিয়ান স্টেটের মধ্যে কি করছে, কাজ করছে অ্যাজ এ এমপ্লয় হিসাবে, তাহলে সেই যে ফরেনারটা রয়েছে তারাও কোনো অন্য কোনো দেশ থেকে বা তার নিজের দেশ থেকেও কোনো ধরনের কোনো রকম যে টাইটেল সেটা একসেপ্ট করতে পারবে না, যদি না তারা কি করে, যে প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নেয়। অর্থাৎ তারা তো অ্যাকসেপ্ট করতে পারবে, কিন্তু তার জন্য কি প্রেসিডেন্টের পারমিশন প্রয়োজন, ঠিক আছে। নেক্সট যে ফাইনাল আর্টিকেলটা রয়েছে, ইট প্রোভাইডস দ্যাট নো পারসন এমপ্লয়েড উইথ দ্য স্টেট শ্যাল অ্যাকসেপ্ট any present emolument or the employment to any offices from a foreign state without the prior sanction of the president। বেসিক্যালি আর্টিকেল 18 ক্লজ 3 এবং 4 এ যেটা দেখলাম সেটাই কম্পাইলেশন আর্টিকেল 18 ক্লজ 4 এ রয়েছে, যে এখানে কি বলা রয়েছে, নো পারসন, এখানে সিটিজেনও হতে পারে ফরেনারও হতে পারে, তারা প্রায়র স্যাংশন ছাড়া প্রেসিডেন্টের কোনো ফরেনারের কাছ থেকে কোনো রকম টাইটেল নিতে পারবে না। সো এই ছিল আমাদের 4টা আর্টিকেল। আশা করি তোমরা বুঝতে পারলে যে আর্টিকেল 14 to 18 আমাদের রাইট টু ইকুয়ালিটি সম্পর্কে রয়েছে, কি প্রকার ইকুয়ালিটি রয়েছে আমি অনেক ডিটেলসলি পড়ালাম। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এবার আমরা কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নেব আর দেখে নেব যে আমরা যেটা পড়লাম সেটা কি অলরেডি আমরা বুঝতে পারলাম দাদা। সো অ্যাকর্ডিং টু আর্টিকেল 12 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য টার্ম স্টেট ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোইং। এর মধ্যে যে 4টা টার্ম রয়েছে স্টেট কোনটাকে ইনক্লুড করে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 আনসার করবে, হুইচ আর্টিকেল declares that any inconsistent with or any inconsistent with or in derogation of the fundamental right shall be void। এর মধ্যে কোন আর্টিকেলের মাধ্যমে যদি কোনো অ্যাক্ট ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেশন করে তাহলে সেটা নাল এন্ড ভয়েড হয়ে যাবে। অর্থাৎ বেসিক্যালি এখানে জুডিশিয়াল রিভিউ এর কথা এই আর্টিকেলে বলা রয়েছে। নেক্সট, আর্টিকেল 14 guarantees the equality before law and the equal protection of law which country's constitution is the concept of the equal protection of the law borrowed from। equal protection of law কোথা থেকে borrowed করা হয়েছে বেসিক্যালি সেটা আর্টিকেল 15। নেক্সট কোশ্চেন নাম্বার 4, the article 15 prohibits the discrimination on the specific ground which of the following is not a ground mentioned in the article 14। এখানে not mention রয়েছে, এটা দেখে কিন্তু তোমরা অ্যানসার করবে। এটা এক্সামে কিন্তু অনেকেই অ্যাভয়েড করে যাও এবং কোশ্চেন অ্যানসার কিন্তু আমাদের ফুল হয়ে যায় ইজি কোশ্চেন জানা কোশ্চেনও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, which article guarantees the equality of opportunity in the matter of public employment। এর মধ্যে কোন আর্টিকেলটা আমাদের ইকুয়ালিটি অফ অপরচুনিটি গ্যারান্টি করে বেসিক্যালি। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 17 of Indian Constitution deals with the abolition of কি সম্পর্কে, আর্টিকেল 17 রয়েছে। Question number 7, under Article 18, the abolition of title, which of the following types of the title exempted and allowed to be conferred। কোন ধরনের টাইটেলটাকে এক্সেম্পট করা হয়েছে, যেটা আর্টিকেল 18 ক্লজ 1 আমি বললাম। নেক্সট কোশ্চেন নাম্বার 8, which of the following article is available only to the citizen of India and not to the foreigners। এর মধ্যে কোন আর্টিকেল শুধুমাত্র সিটিজেনদের জন্য রয়েছে, ফরেনারদের জন্য নয়। এই ধরনেরই কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসবে। সো আশা করি আমি সবগুলোই আনসার তোমরা এখানে কিন্তু করতে পেরেছো, কারণ সবগুলোই আমি অলরেডি কিন্তু পড়ালাম, এত ডিটেলসলি পড়ালাম। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমাদের পুরো টিম রয়েছে, এর পাশাপাশি আমাদের গেস্ট ফ্যাকাল্টিরাও রয়েছেন, যেটা অলরেডি আমি প্রিভিয়াসলি ক্লাসের শুরুতেই সাজেস্ট করলাম। সেই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু জানতে পেরে যাবে আমাদের সম্পর্কে, আমাদের ব্যাচটা তোমরা কেন নেবে। আর ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যেগুলো আনসার আমি দিচ্ছি এখানে, তোমরা পারলে আনসারগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এখানে ডেইলি বেসিসে আমাদের কোশ্চেন আনসার দেওয়া হয়, নোটস শেয়ার করা হয়, সমস্ত ধরনের ইনফরমেশন দেওয়া হয়। সো জয়েন করে নিতে পারো। আর আমাদের
স্ক্রিনে একটা নাম্বার তোমরা শো করছো, দেখতেই পাচ্ছ, নাম্বারটা এখানেও রয়েছে, স্ক্রিনেও শো করছে। সেখান থেকে যদি কোনো ধরনের আরো ফার্দার ইনকোয়ারিজ তোমাদের থাকে, সেই নাম্বারে কল করেই কিন্তু আমাদেরকে তোমরা পেয়ে যাবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকের ওপরে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।